কয়েকটি নক্ষত্র নির্বিশেষে। পর্বতসংখ্যা ১। লিখুনিতে তেজস্মিতা মূর্তজা। সন্ধ্যা রাতে ঝোড়ো বাতাস উঠল। নয়নতারার মনে হলো এর পিছনে বক্ষপুত্রের হাত আছে, কারণ সারাদিনের দাবদাহা দেখে দাদু বলেছিল রাতে ঝড় আসবে, রাতে ঝড় উঠবে, এবার মৃত ভঙ্গপুত্রে জল বাড়বে, জোয়ার আসবে। নয়নতারা গ্রাহ্য করেনি। গত 4 দিন ধরে প্রকৃতি পুরানো গরম পড়ে, বৃষ্টি তো হয়নি। তাছাড়া দাদুভাই বলতো ভঙ্গপুত্র নদ মরে গেছে। এককালে ময়মনসিংহে খুব দাপট নিয়ে বয়ে যাওয়া এই রাক্ষস কতবার বন্যা দিয়ে ডুবেছিল ময়মনসিংহকে, সে হিসেব নেই। তবে আজীবন হারিয়ে অসহায় কুচুপুরুর দশা, বুকে জলের ব্যাপক ঘাটতি, তার উপর গ্রীষ্মের নিষ্ঠুর হামলায় দিন ভরা জল হারানোর পর বক্ষপুত্রকে দেখে বড় মায়া হয়। তাই তো গত পরশু নয়নতারা কলেজ থেকে ফেরার পথে নতুন পেন্টিং এর দৃশ্য সংগ্রহ করে এক পা ঘুরিয়ে এলো বক্ষপুত্রের পাড় থেকে। একটাই কথা তার মাথায় এসেছিল, মৃত নদ। এই নদ নিয়ে দাদুমণির এমন ঝড়ের আশঙ্কা নেহাত অহেতুক বৈকি। তাই 4-5টা মোমবাতি ও একটি দেশলাইট বক্স বালিশের তলায় রাখা হয়নি। এখন সেটা ভয়াবহ পরিণাম ভুগতে হচ্ছে। নয়নতারা চোখ বুজলে দেখতে পাচ্ছে বক্ষপুত্রের পানি হু হু করে উপরে উঠছে, একটু একটু বাতাস করে সমতল। এরপর পথঘাট থেকে শুরু করে মানুষ বাড়িঘর প্লাবিত করছে। নয়নতারার এখন মনে হচ্ছে নদকে এক তুচ্ছ জ্ঞান করা উচিত হয়নি। নদ তো নদী। এই যে অন্ধকার কক্ষ, বাইরে বিকট শব্দে বাজ পড়ছে, মনে হচ্ছে পুরো পৃথিবী ফালাফালা হয়ে যাচ্ছে। এর কিছু সময় পর শুরু হলো আমকালের ঝড়। শিল পড়ছে। নয়নতারা কানে আঙুল চেপে প্রাণপণে দোয়া ইউনুস পাঠ করছে। কাঁচের জানালা শিল ছুটে এসে লাগছে। মনে হচ্ছে দুষ্ট ছেলে পেলে ইটের খোয়া ছুঁড়ে মেরে হাততালি দিচ্ছে। দাদু বলে, কালবৈশাখী ঝড়ে শিল পড়ে আমের গায়ে দাগ ফেলে। ঝড়ের খুব হিংসা আমের উপর। নয়নতারা কাঁথার আড়াল থেকে এক চোখ বের করে দেখলো পর্দার উপর দিয়ে বিদ্যুতের আলোক রশ্মির ঝলক জলে নিভে উঠছে। খুবই ভয়ানক ব্যাপার, একদম ভূতের সিনেমার দৃশ্যের মতো। ভূতের সিনেমাতে ভূত আসার আগে এমন পর্দার উপরে বিদ্যুতের ঝলকানি দেখা যায়। সেই ঝলকানিতে এক পাশে স্ট্যান্ডে বাঁধিয়ে রাখা ক্যানভাসটাও দেখতে পেল অসম্পূর্ণ একটি অ্যাক্রিলিক রঙের আঁকা পেইন্টিং। মৃত ভঙ্গপুত্রের পার, কেবল দূর দূর অব্দি চর, মাঝে অল্প কিছু সৌর পানির প্রবাহ। নদীর পাড়ে জনলাঙ্গি দিনের সংগ্রহপালার এক টুকরো দৃশ্য ক্যানভাসের এক কোণায় উঁকি মেরেছে। তার আরো একদিন লাগবে পেইন্টিংটি সম্পূর্ণ করতে। ছোটবেলায় টিভিতে নয়নতারা ছোট চাচার সাথে ম্যানভার্সের ওয়াইল্ড শো দেখত। সেখানে একবার বিয়ার গ্রেস বলেছিলেন, বিদ্যুৎ চমকানোর কম বেশি 6 সেকেন্ডের মাঝে মেঘের গর্জন শোনা যায়। সে ছোট চাচাকে জিজ্ঞাসা করে, চাচ্চু এমন কেন হয়? দুটো একসাথে কেন হয় না? রুয়াদকে টিভি দেখার সময় ডিস্টার্ব করা হলে সে অত্যন্ত রেগে যায়, বিশেষ করে সায়েন্টিফিক কোনো প্রোগ্রাম দেখার সময়। এরকম প্রোগ্রামগুলো দেখার সময় তার মুখ ঘা হয়ে থাকে, অনায়াসে এক ঝাঁক মশামাছি তার গালে আশ্রয় নিতে পারবে এমন হা। রোহাত বিরক্ত হয়ে বলে, এই জন্যই তোর সাথে কিছু দেখতে বসি, এত প্রশ্ন করবি না, চুপচাপ দেখতে দে। নয়নতারা জেদ ধরলো, বলো না তুমি নাকি বিজ্ঞান পারো খুব, তাহলে বলো। রুয়াদের ইগো হার্ট হলো। সে তার বিজ্ঞান মনস্ক মানসিকতা নিয়ে খুবই গর্বিত। বিজ্ঞান তার সবচেয়ে টুরু লাভ প্রেমিকা। সে বাতিজিকে বোঝালো, বিদ্যুৎ চমকায় মেঘের ঘর্ষণের ফলে চার্জ উৎপন্ন হয়ে আলো তরঙ্গ সৃষ্টি হয়, কিন্তু আলোর বেগ শব্দের বেগের চেয়ে বেশি। সেই কারণে পৃথিবীতে বিদ্যুতের আলো ঝলকানি আগে এসে পৌঁছায় এবং শব্দটা আসতে কম বেশি 6 সেকেন্ডের মতো সময় লাগে। তাই বিদ্যুৎ চমকানোর আলোর আগে দেখা যায় আর মেঘের গর্জন পরে শোনা যায়। আরেকটা প্রশ্ন করবি তো দোতলা থেকে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। ব্যাপারটা আজ কাজে আসলো। প্রতিবার আলো ঝলকানোর পর নয়নতারা গুনতে লাগলো 1, 2, 3, 4, 6 সেকেন্ডের মধ্যে কানে তালা ফাটিয়ে বাজ পড়ছে। এটা খুব ভালো পদ্ধতি মন থেকে ঝড়ের ভয় দূর করার। পাশে দাদু ঘুমাচ্ছে বেহুশের মতো, কিন্তু নয়নতারা তখন কান্না পাচ্ছে। এই সব ঝড়ের দিনে ছোট চাচার অনুপস্থিতি নয়নতারাকে দম বন্ধ করার অনুভূতি দেয়। ছোট চাচা আজ তাদের পরিবার থেকে বহু দূরে, তার ঠিকানা নয়নতারা জানে না, অবশ্য জানার প্রয়োজনও মনে করে না এখন আর। সে ঠিক করেছে সে আর কোনোদিন স্বার্থপর রিয়াদ বুয়াদের কথা ভাববে না। তার কোনো ছোট চাচা ফাচা নেই, কোনো ছোট চাচার জন্য তার কষ্টও হয় না। এ বাড়িতে কেউ খেয়ালই করেনি ছোট চাচা চলে যাবার পর বাড়িটা যেমন মরে গেছে, নয়নতারাটাও গুটিয়ে গেছে। চুপচাপ থাকে সে। তার ক্যানভাসগুলো সেজে ওঠা চিত্রকর্মগুলো এক একটা কেমন বিষণ্ণ। সেও লাফঝাপ পেরে আমার বকা খায় না। নয়নতারাকে ছোট রেখেই সে বিদ্রোহী লোক সংসার ছাড়লো। এতগুলো বছর পরেও নয়নতারার বড় হতে পারলো না। তার এখনো সঙ্গী হিসেবে ছোট চাচার ঘাটতি বোধ হয়। বাবা মেজাজি লোক,
সবাই বলে তাকে খুব ভালোবাসে, কিন্তু সে জানে তার কোনো ভুল হলে তার সাথেও বাবার নিষ্ঠুরতার কোনো কমতি হবে না। যেমন রুয়াদের সাথে হয়নি। রুয়াদকেও বাবা অনেক ভালোবাসতো, কিন্তু একটা ভুলকে ক্ষমা করেনি। সেটা ঠিক কেমন ভুল ছিল আর কি ছিল বুঝিনি কখনো নয়নতারা। এখন এই বাড়িতে আর কারুরই রিয়াদের কথা মনে পড়ে না, শুধু সেই রোজ রাতে কান্না করে বেপরোয়া ছেলেটার জন্য। তার নাম রুয়াদ রেখেছিল। নাম রেখে রুয়াদ ঘোষণা করলো, নয়ন শুধু আমার নয়নতারা, আর কারো না। তোমরা নয়নতারা বলে ডাকবে না নয়নকে, নিজেদের ডাকার জন্য নতুন নাম বেছে নাও। আর রুয়াদ ছাড়া সবাই ডাকে। নয়নতারার কান্নার বেগ বাড়ল। রুয়াদ যে এত পাষণ্ড তা ভাবলেই তার অবাক লাগে। একবার টেলিফোনও করে না। আগে রোজ অপেক্ষা করতো নয়নতারা, এখন অভিমানে সেটা আর করে না। কারণ সে জেনে গেছে তার রুয়াদের কথা সবসময় মনে পড়লেও রুয়াদ তাকেও এ পরিবারের সকলের মতোই কঠোরভাবে ঘৃণা করে। নয়তো কল করে লুকিয়ে নয়নতারার খোঁজ নেওয়া যায়, তা তো নেয় না। ছাদ বাগানের এক কোণে কিছু ফুল গাছ লাগিয়েছিল নাফি, কারণ ফুল গাছ গাছের মধ্যে মধু সংগ্রহ করা যায়। মধু গাছ সে লাগিয়েছে, এখন শুধু অপেক্ষা মধু গাছ বড় হলেই সে মৌমাছির মতো মধু সংগ্রহ করবে। এরপর গোপনে গিয়ে সেগুলো বিক্রি করে রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আনবে। কিন্তু এই কি হায়, কোন অসভ্য যেন ফুলগুলো লন্ডভন্ড করে দিয়েছে। নাফির কান্না পাচ্ছে, তুফান বেগের কান্না। কিন্তু এভাবে একা কাঁদার মানে হয় না। বাড়ির লোকের সামনে গিয়ে কান্নাটা পুরো বেগে ছাড়তে হবে, তাহলে নতুন ফুল গাছ পাবার সম্ভাবনা আছে। ঘর বাড়ি নড়েচড়ে উঠল, এত জোরে যে কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকলো। এনি দৌড়ে এসে এক ধমক মারল। এই বাবু, কাঁদছো কেন তুমি? মুশকিল হলো তো, বলবে তো কি হয়েছে, কাঁদছো কেন? নাফি কান্না থামালো তারও খানিক পর। ততক্ষণে বাড়ির বড়রা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নাফি আজ কান্না থামানোর বদলে যা আবদার করবে তাই দেওয়া হবে তাকে। নাফি সুযোগ বুঝে কান্না থামিয়ে বলল, আমার ফুল গাছ কে যেন নষ্ট করেছে। মাম, দাদার বন্দুকটা বের করে দাও তো, আমি তার মাথার খুলি উড়াবো। প্লিজ দাও, শুধু অন্তত একটা খুলি হলেও উড়াবই। রেশমি বই পড়ছিল বসার ঘরের সোফায় বসে। সে আঙ্গুল দিয়ে চশমা নাকের উপরে ঠেলে বলল, দিয়ে দাও ভাবি, তোমার ছেলে শুধু সে লোকের খুলিটাই উড়াবে, বাকিগুলোর কোনো ক্ষতি করবে না। এনি গম্ভীর মুখে তাকিয়ে বলল, মজা লাগছে খুব তোমার? না, মজা লাগছে না, বিরক্ত লাগছে। আমার বই পড়ে ডিস্টার্ব হচ্ছে। এনি জিজ্ঞাসা করলো, এই নাফি, কে শিখিয়েছে তোকে এসব? মার খাওনি অনেক দিন না? অসভ্যতামি লিমিট ক্রস করেছো 3 দিন। ফুল গাছ দিয়ে কি হবে? মধু পাওয়া যায়। এ এনে অবাক হয়ে গেল। মধু পাওয়া যায়? এসবই বা কে ঢুকিয়েছে মাথায়? অদ্র বলেছে, সত্যি পাওয়া যায় মাম। চুপ, পরামর্শ নেওয়ার মতো আর কেউ কি পেলে না তোমার ওই হারামজাদা চাচা ছাড়া? তার কথাও ধরতে আছে? কি আশ্চর্য! আর একবার কান্নার সাউন্ড এলে মার খাবে তুমি আফি। মধু ফ্রিজে আছে, বের করে খাও। কি একটা অবস্থা! মধু নাকি ফুল গাছ থেকে বের করে খেতে হবে। এই লোকটা কোথায়? আমি মধু খাবো না মাম। এ আমি খাওয়ার জন্য মধু চাইনি। তো আর কেন চাও? নাফি কথা বলছে না। নোফেল খেতে খেতে নাফির দিকে তাকাচ্ছে বারবার। এতে নাফির রাগ সাংঘাতিক বাড়লো, কারণ বাবা তাকানোটা সুবিধার না। বাবা মিটমিট করে হাসছে। নাফির দুঃখের কোনো কদরই নেই তার কাছে। সে চেঁচিয়ে উঠল, বাবা হাসবে না একদম। তুমি জানো কতটা খারাপ ভাবে আমার ফুল গাছগুলো উপড়ে ফেলা হয়েছে? নৌফেল হাসি চেপে অবাক হয়। হাসছি না বাবা। না তো? আচ্ছা বলো, কত খারাপ ভাবে উপড়ে ফেলা হয়েছে? সে আম্মাকে জিজ্ঞাসা করলো। মাম, বাবা কি মজা করছে আমার সাথে? মাম কথা বললো না। মাম এখন নাফির দিকে কড়া চোখে তাকিয়ে আছে, তাই সে নিজেই বাবাকে ধমক মারলো একটা। চুপ, তুমি মনে মনে হাসো, আমি জানি। নফেল অবশেষে কথা দিল, আমি ফিরার পথে তোমার জন্য ফুল গাছ আনবো। এখন চুপ করো, এসো নাস্তা করবে। নাফিস শান্ত হলো ঠিকই, কিন্তু সে বোকা নয়। এটা বের করা দরকার কে আসলে ফুল গাছের এই হাল করেছে। নয়তো আবার ফুল গাছ আনার পর যদি একই হাল হয়। সে ছুটলো। বন্ধের কাকু করতেই পারে কাজটা, কিন্তু তার প্রথম সন্দেহভাজন আত্রিজ। এই নাফি, কোথায় যাচ্ছিস? মাম ডাকলো। অত্রকে ডেকে আনি মাম, একটু অপেক্ষা করো। ও সারা রাত ছাদে বসে সিগারেট খায়, আরো কি কি করে ওই করে যায় এই পাতি কাজ। তার দাদি তাকে খোঁজ দিল। অত্র ডাইনিং রুমে কমন বাথরুমে ঢুকেছে। দেখ মরে পড়ে আছে কিনা ভিতরে। নাফির আবার কান্না পাচ্ছে, কারণ অত্র একবার ওয়াশরুমে ঢুকলে কমপক্ষে 2-2.5 ঘন্টার নিচে বেরোয় না।
ততক্ষণে বিচারের মহলটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এতক্ষণ ধরে ভিতরে কি করে জানা নেই। নাফির ধারণা অত্র ঘুমায়, কারণ সে সারা রাত ঘুমায় না, তাই ওয়াশরুমে বসে বসে ঘুমায়। নাফি বাথরুমের দরজায় ধুম ধুম করে কিল বসালো। ভিতর থেকে অদ্রিজ গম্ভীর গলায় বলল, আমি তো ফুল গাছ নষ্ট করেছি মোটু, ওখানে ঘ্যানের ঘ্যান করে লাভ নেই, যা এখান থেকে, আর যেন ধাক্কার আওয়াজ না আসে। নাফির ধাক্কার বেগ বাড়ল, কিন্তু লাভ নেই। নাফি অদ্রিজকে ভয় পায়। কথা না শুনলে বেরিয়ে নাফিকে ধরে মাথার উপরে তুলে খেক করে কাছার মারার অদ্র জন্য খুব বড় ব্যাপার না। সবাই এখন বসে আছে সোফাতে। এই ফাঁকে নাফি দাদুভাইকে ডেকে এনেছে। দাদুর কাছে পরিপাটি করে অভিযোগ জানিয়ে রাখলো নাফি। এখন শুধু অদ্রিজ বের হলেই অদ্রিজের একটা কঠিন বিচার হবে। কিন্তু সবার ধৈর্যের বাঁধ ভাঙছে। সত্তার প্রধান এক ধমক মারলেন, এই সারা, হাঁকতে কোনো মানুষের এত দেরি লাগে? হাঁকছিস নাকি ঘুমাস ভিতরে? প্রাণ চলে এত খারাপ কেন হবে জোয়ান মানুষের? অদ্রিজ তাহারও কমপক্ষে 20 মিনিট পর বেরোলেন। পরনে শুধু একটা হাফ প্যান্ট, গায়ে কিছু নেই। ঘাড়ের উপর লম্বা চুল, দাড়ি 1 মুঠোর বেশি হয়ে গেছে। চুল ও দাড়ি মাঝ মিলিয়ে একটা বিশাল বন তৈরি করেছে মুখ ও ঘাড়ে। এছাড়া বুকের উপর বিশাল বিশাল কালো পশম, ঘাড়ের তোয়ালে ঝুলছে, সেটাও নোংরা। চোখ দুটো রক্তের মতো টকটকে লাল, কোটরে ঢুকে আছে। কেবল তার চোখে যেন অদ্ভুত রংটা এজিয়ান সাগরের জল মাফিক, সেটা জলজল করে জলে সর্বক্ষণ। ঠোঁট কুচকুচে ভয়ানক দেখতে লাগে, কিন্তু শরীর একদম চাঙ্গা। বাপসার দেখলে মনে হয় এক রাতের কাছে এক হাতে করে ফেলবে ক্লান্তিহীন। তাকে দেখা মাত্র নাফি দাদুকে খুঁজতে লাগলো। আদ্রিজ তুলতে তুলতে এগিয়ে এলেন ডাইনিং টেবিলের দিকে। দেখে বোঝা গেল এখনো গোসলই করেনি। তাহলে এতক্ষণ কি করছিল ভিতরে? মেজাজ সবার খারাপ হলো। অদ্রিজ চনমনে একটা ভাবসহ গভীর হয়ে বললেন, কি সমস্যা বড় চাচা? সত্তার প্রধান সাহেব রেগে কিছু বলতে পারলেন না। এনি কড়া গলায় চেঁচিয়ে বলল, আপনি কি কিসব শিখান বেয়াদব লোক? আপনার কি কাণ্ডজ্ঞান হবে না? বাইরের তো লোকে মেলা গভীর ভাবে আপনাকে, ভিতরে এইসব বাদরামির খবর রাখে। ওকে এইসব শিখাচ্ছেন কেন? আদ্রিজ কানে আঙ্গুল চালিয়ে বললেন, আস্তে কথা বলুন, আমি খারাপ কিছু বলিনি। আপনার ছেলেকে পরিশ্রম হতে শিখাচ্ছি। পরিশ্রমের বড্ড অভাব কিনা এদেশে? সত্তার সাহেব ধমকে দিলেন, থাপ্পড় খেতে চাস সদ্র? না, জিজ্ঞাসা করলে কেউ কখনোই স্বীকার করবে না সে থাপ্পড় খেতে চায়। আমিও করব না। শোন, তোকে আমি 1 মাস সময় দিলাম, এর মধ্যে তুই সভ্য মানুষ হবি, আর তা না হতে পারলে তোর পাশে লাথি মেরে তোকে বাড়ি ছাড়া করা হবে। আজ থেকে গুনবি, 1 মাস সময়। সত্তা সাহেব রাগে কাঁপতে লাগলেন। অদ্রিজ কোনো জবাব না দিয়ে হেলে তুলে হেঁটে গিয়ে টেবিলে বসলেন। সত্তা সাহেব উঠে এলে বন্দের নেমে এলো। অদ্রিজ টেবিলে বসে রেশমিকে বললেন, বেহেন জি খানা খিলাইয়ে হাম গরিব ভোগো সে মার যা রেহে হে। অদ্রিজ এখন প্রচন্ড উৎফুল্ল এক ভাবে আছে। কতক্ষণ থাকবে বলা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ থাকবে ততক্ষণ অতিরিক্ত ফুর্তিতে থাকবে। ও কারণে হাসতে দেখা যেতে পারে, তুলনামূলক বেশি কথা বলবে, চরমে আত্মঅহংকারী ভঙ্গি দেখা যাবে। পাকিস্তানি আওলাদ, তোমার ফাঁসি হবে রাজাকার বলে। এই, তুমি ওয়াশরুম থেকে বের হলি অজু করেছো? খাটাস? নাভি বন্দুক খুঁজতে গেছে। আজ আদ্রিজের মাথার একটা খুলি সে উড়িয়েই ছাড়বে। সে অবশ্য জানে না খুলি কি, আর কয়টা আছে মানুষে। আদ্রিজ রুটি ছিঁড়ে পানিতে ভিজিয়ে নরম করে চিবুতে চিবুতে এনিকে বললেন, সেদিন মার্কেটে গিয়ে আপনার ছেলের একটা রিমোট কন্ট্রোল গাড়ি পছন্দ হয়েছে। আপনি কিনে না দিয়ে টানতে টানতে বাড়িতে এনেছেন। সে তো রোজই হয়, কিনতে কিনতে এক দোকান দিয়ে ফেলেছি খেলনার। রোজ কিনে কি ফ্যাক্টরি বানাতে বলছেন? না, তা বলছি না, কিন্তু ও আমার কানের করে ভনভন করছিল, তাই আমি ওকে চমৎকার একটা বুদ্ধি দিয়েছি। নাফি, তুই ফুল গাছ চাষ কর, ওখান থেকে মধু পাবি, সেটা বিক্রি করে গাড়ি কিনতে পারবি। খারাপ না বুদ্ধিটা? এনেই হতবাক হয়ে আদ্রিজকে দেখলো। লোকটা তার দেখা সর্বাধিক অদ্ভুত মানুষগুলোর মধ্যে একজন। তাই বলে কেউ এমন উদ্ভট বুদ্ধি কোনো বাচ্চাকে দিতে পারে? এনি চট করে একটি চামচ তুলে ছুঁড়ে মারল অদ্রিজের দিকে। অদ্রিজ দক্ষ হাতে চামচটা ধরে ফেলে বললেন, আমার দেওয়া বুদ্ধির উপকার আছে, বহুমুখী উপকার। বন্ধের এখন প্রগ্রেসে গিলছে আর হাসছে। এই অবস্থা তাকে সত্তা সাহেব দেখলে বাড়ি থেকে কয়েকদিনের জন্য বহিষ্কার করবেন, কারণ সে জীবনে দাঁত ব্রাশ করে সকালের খাবার খায় না। গোসলের সময় মনে পড়লে 2 ঘষা মারা দাঁতে। এনি বলল, আপনার উপকারের একদিন কি আমার একদিন? আদ্রিজ মাথা নাড়লেন, উপকারের একদিন থাকে না চাচাতো ভাবি।
যাই হোক, উপকার শুনুন। প্রথমত, ও পরিশ্রম ও নিজের উপরে ভরসা করতে শিখবে। দ্বিতীয়ত, আমাদের দেশে গাছ কাটা হয় প্রচুর, তাই নাফির মতো বাচ্চা বৃক্ষরোপণ করে একটা মহান কাজে অংশ নিতে পারে। আর তৃতীয়ত, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওই গাছের জীবনে মতো হবে না, আর গাড়ি কেনাও হবে না, কিন্তু আশীর্বাদ পেতে চুপ থাকবে। এমনি কপাল চেপে বসে রইল। রেশমি ও সত্তা সাহেব অনেক আগেই উঠে চলে গেছেন। নাফির দাদি নাসিমারা বেগম পুরা বেগুনের মতো নরম গরম হয়ে বসে আছেন। তিনি অদ্রিজকে দু চোখে সহ্য করতে পারেন না। এরকম মন মানুষকে সহ্য করার মানে হয় না। কোনো নিয়ম নীতি নেই। ওনার 50 বছরের জীবনে দেখা সবচেয়ে বিকট চরিত্রের একটা মানুষ অদ্রিজ। তার চেয়ে বড় কথা, এত বড় দামড়া ছেলে একটা বিয়ে করতে চায় না। এখন একটাই উপায়, ওকে কবিরাজের কাছে নিয়ে গাছ ও পানি পড়া খাওয়ানো। তিনি তাকে তাকে আছেন। কোনো একদিন টুকুস করে ধরে নিয়ে গিয়ে অদ্রিজের দাঁত বের করিয়ে আনবে, যাতে পরের দিন সকালে সুরসুর করে এসে পায়ে পড়ে, বড় মা প্লিজ একটা বিয়ে করিয়ে দাও, আমার আর কুমার দেখা সম্ভব হচ্ছে না। কিন্তু নাসিমারা বেগমের এতেও সন্দেহ আছে, কবিরাজের তাদবির আদতেও অদ্রিজের উপর কাজ করবে কিনা। ওর ঘরে মোট 51টা চীনের বাচ্চার বসবাস। নাফি দাদুর বন্দুক না পেয়ে মোটা একটা পাইপ এনেছে আদ্রিজের মাথা ফাটানোর জন্য। অদ্রিজ দৌড়ে আবার বাথরুমে ঢুকতে ঢুকতে বললেন, সর মোটু, আমি কিছু করিনি। কাল রাতে জব্বর একটা জ্বর হয়েছে। তোর গাছের সাথে যা সুবিচার ঝড় করেছে, এখন তুই ঝড়কে একটু ধন্যবাদ জানিয়ে হা করে আপ্পা ডাক। নাফি অদ্রিজের কথা বিশ্বাস করার মতো বোকা না। সে বাথরুমের দরজার সামনে পাইপ নিয়ে দাঁড়িয়ে রইল। অদ্রিজ গোসল করে বেরোনোর সাথে সাথে তার মাথা ফান্ডানো কনফার্ম আজ। হকমেঞ্জনে এখন সদস্য সংখ্যা 4 জন, বাবা মা দাদি এবং নয়নতারা। এদের পারিবারিক সদস্য ও আত্মীয়দের বয়সের হিসাবটা একটু গরমিল। এই যেমন নয়নতারার বাবা ওয়াসিম হক সাহেবের চেয়ে রুয়াদ গুনে গুনে 17 বছরের ছোট, যেখানে ওয়াসিম সাহেবের মেয়ের বয়সী 17। এটা কোনোভাবে মানা গেলেও বাকি সম্পর্কগুলো আরো গরমেলে, কারণ নয়নতারার দাদু ভাই ও দাদু ছোট ভাইয়ের মধ্যেও বয়সের তফাৎ এমনই, যার ফলে তার দাদি বুড়ো হয়ে গেলেও ছোট দাদি বলতে গেলে এখনো জোয়ান মহিলা। কিন্তু আবার আরেকদিকে দাদুর বড় বোনের নাতিগুলো দাদুর ছেলে, অর্থাৎ রুয়াদের জুটির। সোজা কথায়, একদিকে যেমন রুয়াদের চাচা তার ভাইয়ের বয়সী প্রায়, অন্যদিকে ফুফুগুলো দাদির বয়সী। সেক্ষেত্রে ফুফাতো বোনের ছেলেগুলো রুয়াদের নিজের জুটির। একটা সন্তান জন্মের মাঝে এত বছরের অবসরে কেন গেলেন পূর্বপুরুষরা, বিষয়টা ভাবনার। সকাল সকাল এ বাড়িতে সাধারণত চা হয়। বাড়িটা এখনো নিয়মের গণ্ডিতে বাঁধা। এটার একটা কারণ আছে। ওয়াসিম হক একজন প্রাক্তন আর্মি অফিসার। কোনো কারণে চাকরি ছেড়ে ব্যবসা শুরু করলেও সেই নিয়ম ও মেজাজ পিছনে ফেলতে পারেননি। এ বাড়িতে ভুল ও নিষেধাজ্ঞা অমান্যর সুযোগ নেই। রক্ষণশীলতার চরম পর্যায়ে। নয়নতারার দাদুও ছিলেন এমন লোক। শুধু রুয়াদটা যে অমন ছন্নছাড়া কোত্থেকে হয়েছে বলা যাচ্ছে না। সে না বাবার নিয়ম মেনেছে না ভাইয়ের। চা খেতে খেতে ওয়াসিম সাহেব জিজ্ঞাসা করলেন, নয়ন কলেজে যাবি না আজ? নয়ন পাশেই বসা ছিল। সে এখন রুন তুলি দাঁতে ঠেকিয়ে কবির ভাগনায় নিমগ্ন। ক্যানভাসের ভিতরে চোখ দুটো গেঁথে গেছে। পেইন্টিংয়ে বক্ষপুত্রকে বেশ শুকনো লাগছে। এটা নয়নতারার ভালো লাগছে না। একটা নদ এমন জলহীন হতে পারে না, আর কিছু জল বাড়াতে হবে, কিন্তু তাতে বাস্তবতা বজায় থাকবে না। এ নিয়ে সে বড় দণ্ডে পড়েছে। ওয়াসিম সাহেব গোপনে মৃদু হাসলেন। নয়নতারার হাতে চিকন চিকন নরম আঙুলগুলিতে রঙের ছিটাফোঁটা লেগেছে, ওড়নাতেও লেগেছে। তা দেখলে ওর মা চেঁচাবে একজোট। চুলগুলো একটি ক্লক ক্লিপে আটকে রাখার পরেও তা যেভাবে বিক্ষিপ্ত এলোমেলো হয়ে আছে, মনে হচ্ছে একটি জোয়ার ভাসা নদীকে বাধা দেওয়ার চেষ্টা। চুলগুলো সুন্দর হয়েছে মেয়েটার। পরনে একটা হালকা গোলাপি একখানা স্কার্ট ও সাদা কুর্তি। জর্জেটের গোলাপি ওড়নাখানি বিছিয়ে পড়েছে মেঝেতে। নয়নতারাকে আঁকতে দেখে বড় ভালো লাগে হক সাহেবের। কেন তিনি জানেন না। আঁকাআঁকি শিখেছিল নয়নতারা চাচার কাছে। পরে তিনি শখ করে আর্ট একাডেমিতে ভর্তি করিয়েছেন। কারণ আঁকাআঁকির প্রতি নয়নতারার নিজস্ব শিল্পগুণ ও আগ্রহ তীব্র।
পুরো বাড়িটা তার আঁকা চিত্রকর্মের ক্যানভাসে ভরা। সে বেশিরভাগ চিত্রকর্ম অ্যাক্রিলিক রঙে করে, কিন্তু বক্ষপুত্রের নদ আঁকতে বসেছে অয়েল পেস্টেল নিয়ে, একটু বেশি মনোযোগে। নয়নতারার খেয়াল জ্ঞান ও বেশ প্রখর। হক সাহেবের 5 মিনিট আগে করা প্রশ্নের জবাব সে 5 মিনিট পর দিল। বক্ষপুত্রের জল কম বেশি আঁকার দণ্ড মিটিয়ে নিয়ে জল কমই থাকবে, কেননা রুয়াদ বলতো, একজন শিল্পী যখন চিত্রকর্ম করবে তাতে যথাসম্ভব বাস্তবতার ছোঁয়া রাখাটাই কর্তব্য, কেননা এটাই চিত্রশিল্পীর মাধুর্য। তারা বাস্তবতাকে রঙের আঁচড়ে তুলে আনবে। নয়নতারা চিত্রের রেফারেন্স হিসেবে বক্ষপুত্রকে বাস্তবে যেমন দেখেছে তেমনটাই সে আঁকবে বলে ঠিক করে চনমনে সুরে বাবার জবাব দিল, না বাবা, গ্রীষ্মকালীন ভ্যাকেশন শুরু হবে আগামীকাল থেকে, আজ যাব না, আমার প্রিন্টিংটা শেষ করতে হবে আজ। হক সাহেব বললেন, নতুন হোম টিউটর ম্যাম ভালো তো? ভালোই তো। কেন বলছো? কেন আবার? হাসলেন ওয়াসিম সাহেব। ভালো না হলে ছাড়িয়ে দিতে হবে। নয়নতারা দাদি রুবিনা বেগম পান চিবুতে চিবুতে কুমড়া মুখে বাঁকা চোখে দেখলেন একবার ছেলেকে, মনে মনে বললেন, তোর বাড়ি থেকে ছাড়াইয়া দেওয়া দরকার। পেক্কল সময় আছে, ভালো হোক, নয়তো কপালে তো শুনিয়াছে। ওয়াসিম সাহেব কেবল নয়নতারার সাথেই টুকটাক হাসেন, কথা বল, বাকিরা ভয়ে কাঁপে। অবশ্য নয়নতারার সাথে হাসার একটা গুরুত্বপূর্ণ কারণ আছে, সে বাড়ির সবচেয়ে ছোট সদস্য। এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ভুল নেই তার, তাই কোনো ক্ষোভ নেই তার উপর। হক সাহেব আবার ডাকলেন, নয়ন। বেখেয়ালি চিত্রশিল্পী রংমাখা হাতের পিঠে কপালের চুল সরিয়ে জবাব দিল, হ্যাঁ বাবা, কাল ভালুকা যাব আম বাগান দেখতে। এবার খুব বেশি আম হয়েছে, আবার এবছরই ঝড় বেশি, সব আমে দাগ হয়ে গেছে, খবর পেলাম। তুই যাবি সাথে? গ্রীষ্মের ছুটিতে ঘুরে এলে একটু মন ভালো হবে। প্রস্তাবটা ভালো, কিন্তু নয়নতারা চমকে উঠল। সে দরকার পড়লে দুটো কালো রঙের ভাল্লুকের সাথে 1 ঘন্টা খাঁচায় বন্দি থাকতে পারে, কিন্তু বাবার সঙ্গে কোথাও নয়। সে খুব বিশ্বাসযোগ্য ভঙ্গিতে বলে, আমার তো প্রাইভেট কোচিং মিস যাবে বাবা, পড়ালেখার খুবই চাপ। ওয়াসিম সাহেব চায়ের কাপ নামিয়ে বললেন, তাহলে কোনো দরকার নেই, মনোযোগ দিয়ে পড়, পরে টরে যাওয়া যাবে। একটা ফকির এসেছে দরজায়, সে একটা গীত গাইছে, কত টেহা কত পাইয়া অকারণে চলি যায়, অসহায়ের দান করিলে আখিরাতে পাওয়া যায়। শুনতে খুব সমমধুর, কিন্তু রান্নাঘর থেকে কাজের মহিলাটি মুখ ঝাপটি মেরে বলল, যান যান, অন্য কোনোখানে দেখেন, হপে আইজ এই বাড়িতে কিছু দিলাম না। ওয়াসিম সাহেবের মুখটা এক মুহূর্তে লাল টকটকে হয়ে গেলেন। নয়নতারা রং তুলি দাঁতে ধরে কাজের মহিলার আত্মার মাগফিরাত কামনার সাথে সাথে 4 বার দোয়া ইউনুস ও 2 বার সূরা ফালাক পড়ে নিল। ওয়াসিম সাহেব বজ্রকণ্ঠে এক ধমক মারলেন, বাড়ি থেকে কিছু দিবে না সেটা তুমি বলবে? হ্যাঁ? মহিলা কেঁদে ফেলল না, শুধু কোনো রকম বলল, না স্যার, রোজ দেই, আইজও আজকে। সব বাড়ি থেকে যদি এভাবেই অন্য কোথাও পাঠানো হয় ওদেরকে, তাহলে অন্য কোথাওটা আসলে কোথায়? তিনি বেগম এগিয়ে এসে মিনতি করলেন, আচ্ছা মাফ করো, ভুল মানছি আমি, ওরা হয়ে শান্ত হও, আমি দিয়ে আসছি। থামো, তার কোনো প্রয়োজন নেই, তোমাদের হাতে মানুষের ভালো হতে পারে না, এ আমি জানি। যে হাতের মালিকের মনে দানের অভিপ্রায় নেই, সেই হাত দিয়ে দান নয়, হবে ভণ্ডামি। তিনি কৌটো ভরে চাল ও কিছু টাকা নিয়ে গিয়ে ভিক্ষুককে দিয়ে বললেন, এ বাড়ি থেকে যদি আবার কখনো খালি ফিরে যেতে হয়, পরের বার শুধু আসবেন কথাটা আমাকে জানাতে। কাজের মহিলাটিকে কাজ ছাড়িয়ে দেওয়ার কথা এখন, তবে হুদা সাহেব দিলেন না, কারণ হরিণ শিকারের অপরাধে বাঘকে হত্যা করা যায় না। ওয়াসিম সাহেব মেজাজ সামলাতে দ্রুত দোতলায় উঠে গেলেন। সকলে শ্বাস ছাড়ল। যতক্ষণ তিনি বাড়িতে থাকেন সকলে বোবা ও মহান প্রাণী এই বাড়ির, এমনকি গোটা পাড়া শুদ্ধ, আর রাস্তার লোকেও তাকে দেখলে শতভাগ শুদ্ধ মানব হয়ে যায়। এটারও কারণ আছে, রাস্তাঘাটে ওনার প্রতিপত্তি আরো উল্লেখযোগ্য, যারা চেনে তারা জানে। একবার এক রিক্সাওয়ালাকে এক জ্বরে বেহুশ করে ফেলার রেকর্ড আছে। অটোওয়ালার অপরাধ হলো গন্তব্যে না পৌঁছেতেই বারবার জিজ্ঞাসা করা, স্যার এখানে? আর কদ্দূর? আমার তো ঠকা হইব, নে তো দূরের কথা কন নাই, ভাড়াটা তো কম চাইয়ালাইছি, এই ভাড়ায় তো এত দূর যাইবাম না, বকা পাইয়া মানুষ ঠকান। ওয়াসিম সাহেব আস্তে করে নেমে গিয়ে ভাড়া মেটালেন, আর তখন রিক্সাওয়ালা বলল, আচ্ছা আপনি যাইবেন আর কদ্দূর? ওঠেন, নিয়া নামাইয়া দিয়া আহি, 10 টাকা বাড়াইয়া দিয়েন। ওয়াসিম সাহেবের এক চড়কে রিক্সাওয়ালা ধপাস করে পড়ে তো গিয়েছিলেন, কিন্তু এরপর লোকটার কি হয়েছে তা দেখার সুযোগ পাওয়া যায়নি। নয়নতারাকে টানতে টানতে নিয়ে চলে হেঁটে এগিয়ে আসলেন হক সাহেব। রিক্সাওয়ালা গন্তব্যে পৌঁছে দিয়ে 100 টাকা চাইলেও হক সাহেব আপত্তি করতেন না,
কিন্তু নামার পর আবার উঠতে বলার বড় অপরাধ। আজ গত রাতের মতো ঝড় বৃষ্টি নেই, বাবা গ্রামের বাড়ি গেছে, তাই কেউ আজ নয়নতারাকে 10টার সময় ভাত খাইয়ে ধমকে ঘুমাতে পাঠাবে না, রাতে কয়েকবার দেখতে আসবে না, এবং এসে কতক্ষণ শিউরে বসে থেকে যাওয়ার সময় মাথায় কয়েকবার হাত বোলাবেন না। আজ নয়নতারা আর ক্যানভাসে বসলো না, উদাস চিত্তে অনেকক্ষণ বারান্দায় বসে রইল। এলাকা থেকে বিশাল আয়োজনে ঘুরতে যাওয়ার পরিকল্পনা হয়েছে, কিন্তু সে স্বপ্ন অথবা কল্পনাও করতে পারে না যাবার কথা। কিন্তু তার যেতে ইচ্ছে করছে, আগে হতো না। এরকম অবাধ্য ইচ্ছারা আজকাল জাগে। কি সব ভয়াবহ অবাধ্য ইচ্ছারা যে জ্বালায় আজকাল তাকে। ছোট থেকে বাবা এত কড়া শাসনে মানুষ করেছে, তবু কেন এমন সব নিষেধাজ্ঞার প্রতি অদম্য ঝোঁক এসেছে তা বোঝা যাচ্ছে না। বয়সের দোষ বোধ হয়।